এতক্ষণ আমরা যেই প্রাণীগুলোর কথা আলোচনা করছিলাম সবগুলো হচ্ছে অমেরুদণ্ডী, তাদের কারোরই মেরুদণ্ড ছিল না। বাট আমরা প্রথমেই এই ক্লাসের শুরুতে কি বলছিলাম যে প্রথম 8টা পর্ব হচ্ছে অমেরুদণ্ডী, তারপরে 9 নম্বর পর্বটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। সেই মেরুদণ্ডী প্রাণীদের পর্বটা আমরা এখন দেখব, সেটার নাম হচ্ছে করডাটা। এ পর্বের স্বভাব ও বাসস্থানে কি লেখা আছে দেখি। ওই তো সাধারণ জিনিস, পৃথিবীর প্রায় সকল পরিবেশেরা বাস করে, এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। এই তো আমি ডাঙায় আছি, পানির তো নাই, কারণ আমি তো মেরুদণ্ডী প্রাণী। মানুষ কিন্তু এই পর্বের অন্তর্গত। সো নেক্সট হচ্ছে জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। অনেক প্রজাতির মাছ আছে যারা করডাটা পর্বের প্রাণী, কেউ হচ্ছে সমুদ্রে বাস করে, আবার কেউ হচ্ছে স্বাদু পানিতে বাস করে। কিছু প্রজাতি হচ্ছে বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহবাসী। খেচর, খেচর মানে কি জানো? খেচর মানে হচ্ছে পাখি, মানে আকাশে উড়ে যারা। যাই হোক, বৃক্ষবাসী হচ্ছে পাখি। অনেক ধরনের পাখি আছে যারা এই পর্বের অন্তর্গত, মানে পাখিরা কিন্তু এই পর্বের অন্তর্গত। নেক্সট হচ্ছে বহু প্রজাতি বহি পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। অনেক পরজীবীও আছে কিন্তু এই করডাটা পর্বের প্রাণীদের ভিতর। তারপর দেখি সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য দেখার আগে একটা ছবি দেখাই। এই দেখো ছবিটা। এই ছবিটা হচ্ছে ভ্রূণ অবস্থায় বিভিন্ন প্রাণীদের ছবি। মানুষের ছবি হচ্ছে এইটা, মোরগের হচ্ছে এইরকম, কচ্ছপের হচ্ছে এরকম, সামুদ্রিক স্যালামান্ডার হচ্ছে এরকম, মাছের হচ্ছে এরকম। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছো, ভ্রূণ অবস্থায় প্রায় সবগুলো প্রাণীর গঠনই কিন্তু একই ধরনের থাকে প্রায়, তাই না? সো এই জায়গা থেকে একটা জিনিস কিন্তু বলা যায়, অফ টপিক একটা কথা বলি, যে মানুষের আসলে অহংকার করা উচিত না। দেখো আমি কতটা ক্ষুদ্র জায়গা থেকে, কত তুচ্ছ ক্ষুদ্র জায়গা থেকে আসছি আমি। অবশ্যই মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তারপর অনেক মানুষ তাদের অস্তিত্ব নিয়ে অহংকার করে না। এরকম ক্ষুদ্র একটা অবস্থা থেকে আসছে, আবার সেই মাটিতেই চলে যাব। এটা যেটাই বলছিলাম, দেখো করডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় কিন্তু তাদের ভিতর অনেক মিল আছে। সো সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা জিনিসটা। এটা হচ্ছে করডাটা পর্বের প্রাণীদের সাধারণ একটা এক্সাম্পল, মানে মৌলিক একটা গঠন। সো করডাটাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের নটকট থাকে। নটকট জিনিসটা কি? নটকট হচ্ছে একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। এটা হচ্ছে ভ্রূণ অবস্থায় করডাটা পর্বের প্রাণীদের ভিতর থাকে। আবার কারো কারো সারা জীবনই থাকে। এই যে বললাম যে কারো কারো সারা জীবন থাকে বা কারো কারো সারা জীবন থাকে না, তাহলে বড় হয়, মানে ভ্রূণ অবস্থায় এরকম থাকলো, তারপর বড় হয় কোথায় যায়? যায় কোথায়? আকাশে উড়ে যায় না, এটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। সো 1 নম্বর বৈশিষ্ট্য কি? এই একটু যেটা বলছি সেটাই। নটকট হলো একটা নমনীয়, নরম, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বের প্রাণীদের সারা জীবন অথবা শুধু ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর থাকে। কারো কারো সারা জীবন থাকে, আর কারো কারো বড় হলে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ অবস্থায় নটকটের ঠিক উপরে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকে। সো এটাও কি বড় হলে হারাই যায়? না, এটা হারাই যাবে কেন? এটা হচ্ছে বড় হলে, মানে সামনের অংশটা হচ্ছে মস্তিষ্কে পরিণত হয় এবং পিছনের অংশটা, মানে পশ্চাতের অংশটা সুষুম্নাকাণ্ডে পরিণত হয় বা স্পাইনাল কর্ড গঠন করে। সো পরে বৈশিষ্ট্য হচ্ছে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তারপর নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবলীয় ফুলকা ছিদ্র থাকে। বাট এই ফুলকা ছিদ্রটা উন্নত করডাটা প্রাণীদের, মানুষ বা এই জাতীয় প্রাণীদের বিলুপ্ত হয়, বাট মাছ বা এই জাতীয় প্রাণীদের আজীবনই থাকে, মানে সারা জীবন থাকে। সো করডাটা পর্বের উদাহরণ কি? উদাহরণ তো জানি, মানুষ, রুই মাছ, বাঘ, হরিণ, ঘোড়া, হাতি, উট, যত সব আমাদের চারপাশে যা দেখি তার বেশিরভাগই হচ্ছে এই করডাটা পর্বের প্রাণী। সো কি বলছিলাম যে করডাটা পর্বের প্রাণীদেরকেও আবার 3 ভাগে ভাগ করা হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। সো চলো এখন এই পর্বগুলো আবার দেখি। ক্লাসের শুরুর দিকে আমরা কি বলছিলাম যে করডাটা পর্বের প্রাণীদেরকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়। উপপর্বগুলো হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাট। সো চলো এখন এই উপপর্বগুলো একটু বিশ্লেষণ করি, মানে দেখি নেক্সট স্লাইডে কি আছে। এই তো এইটাই একটু যেটা বলছিলাম যে করডাটা পর্বে 3টা উপপর্ব আছে। উপপর্বগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। সেফালিকর্ডাটা না কিন্তু, সেফালোকর্ডাটা। সো এদের বৈশিষ্ট্যগুলো, সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু যদি দেখি। প্রথম হচ্ছে ইউরোকর্ডাটা, প্রাথমিক অবস্থায় ফুলকরন্ড থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। নেক্সট হচ্ছে শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে। সেফালোকর্ডাটা উপপর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো সারা জীবনে এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেকেন্ড হচ্ছে দেখতে অনেকটা মাছের মতো। এরপর আসে হচ্ছে ভার্টিব্রাটায়। এই ভার্টিব্রাটার কথা কি বলছিলাম প্রথম দিকের স্লাইডগুলো, যে করডাটা পর্বের 3টে উপপর্ব আছে এবং এই ভার্টিব্রাটা উপপর্বের আবার 7টা শ্রেণী আছে। সো সেটা একটু দেখি চলো। এই তো ভার্টিব্রাটা উপপর্বের 7টা শ্রেণী। শ্রেণীগুলো কি? সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিক্স, অস্টিকথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষীকুল আর স্তন্যপায়ী। এগুলো ইংলিশে দিলে ভালো হতো, বাট এগুলোর বাংলা সরাসরি আছে এই জন্য দিচ্ছে। আবার এগুলোর বাংলা নাই, সরাসরি বাংলা নেই, এই জন্য ইংলিশ নামটাই দিচ্ছে। উভচরের ইংলিশ হচ্ছে অ্যামফিবিয়া, সরীসৃপের ইংলিশ হচ্ছে রেপটিলিয়া, পক্ষীকুল মানে পাখি জাতীয় যেগুলো তার ইংলিশ হচ্ছে এভিস, এবং স্তন্যপায়ীর ইংলিশ হচ্ছে ম্যামেলিয়া। প্রথমে হচ্ছে সাইক্লোস্টোমাটা। সো এটার একটা এক্সাম্পল দেখি। এই যে এটা হচ্ছে সাইক্লোস্টোমাটা পর্বের একটা প্রাণী। এটার নাম হচ্ছে পেট্রোমাইজম।
একটা মাছ আকৃতির বা মাছ জাতীয় কিছু একটা। সো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ লম্বাটে এবং মুখচিত্র না, এখানে ছিদ্র হবে, মুখচিত্র হবে না, এখানে মুখছিদ্র গোলাকার। এই যে দেখো মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। তারপর হচ্ছে এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। এই দেখো এখানে দেখতেই পাচ্ছ যে সাধারণ ইলিশ মাছ বা রুই মাছের মতো এখানে কোনো আইস নেই এবং এখানে হচ্ছে যুগ্ম পাখনা অনুপস্থিত, যুগ্ম পাখনা এখানে নাই। এরপর হচ্ছে ফুলকা ছিদ্রের সাহায্যে এরা শ্বাস নেয়, এটা হচ্ছে ফুলকা ছিদ্র থাকে, এর সাহায্যে এরা হচ্ছে শ্বাস নেয়। এরপর হচ্ছে কন্ড্রিকথিস। এ পর্বের একটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে হাতুড়ি মাছ, এটা হচ্ছে একটা কালার পিকচার হচ্ছে এটা। এ পর্বের প্রথম বৈশিষ্ট্যটা লেখা আছে, এ পর্বের সকল প্রাণী হচ্ছে সমুদ্রে বাস করে। নেক্সট হচ্ছে কঙ্কাল তরুণাস্থিময়। তরুণাস্থি মানে হচ্ছে আমাদের নাকে যেই হাড়গুলা থাকে বা কানে যেই হাড়গুলা থাকে, সাদা টাইপের হাড়গুলা, মানে তোমরা যখন মুরগির মাংস খাও তো তখন অনেক সময় তো খেয়াল করছো অনেকে যে এক ধরনের হাড় থাকে যেগুলো চিবিয়ে খেয়ে ফেলা যায়, সাদা টাইপের, ওগুলোকে বলে তরুণাস্থি। সো কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময় এবং দেহে প্লাকয়েড আইস দ্বারা আবৃত। দেহের যে আইসগুলো থাকে, আইসগুলোর ধরনটা বা আইসগুলোর টাইপটা হচ্ছে প্লাকয়েড আইস। এবং অ্যাট লাস্ট হচ্ছে মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া হচ্ছে ফুলকা ছিদ্র থাকে, এর মাধ্যমে হচ্ছে এরা শাসন কার্য চালায়। এবং কানকো থাকে না, কানকো মানে হচ্ছে ফুলকার উপরে যেটা দিয়ে ঢাকা থাকে ফুলকাটা, আমরা ইলিশ মাছ বা রুই মাছ যেটা দেখি সেটা থাকে না। সো এটার আরেকটা ফটো যদি আমরা দেখি, এরকম খুবই অদ্ভুত দেখায়। এটা হচ্ছে হাতুড়ি মাছ, আমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা। এরপরে হচ্ছে অস্টিকথিস। এটা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় এবং পরিচিত ইলিশ মাছ। সো এর বৈশিষ্ট্যগুলো খুব সহজে আমরা রিলেট করতে পারবো। অধিকাংশই হচ্ছে স্বাদু পানির মাছ, মানে মিঠা পানি, যেটা নদীর পানি বলে, যেটা সমুদ্রের পানির মতো লবণাক্ত না, সেই পানির মাছ। এবং দেহে সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। এই যে ইলিশ মাছে বা রুই মাছে যেই আঁশটা থাকে বা আইসটা থাকে, সেটাকে বলা হচ্ছে সাইক্লয়েড ধরনের আইস বলে। এটা দিয়ে এই প্রাণীটার বা এই অস্টিকথিস পর্বের প্রাণীর দেহ হচ্ছে আবৃত থাকে সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা। এবং মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে, মানে এক পাশে 2 জোড়া, অন্য পাশে 2 জোড়া, টোটাল 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো হচ্ছে কানকো দিয়ে ঢাকা থাকে, এই যে এইগুলোকে কানকো বলে, এগুলো দিয়ে ঢাকা থাকে এবং এরা হচ্ছে শাসন কার্য চালা হচ্ছে এই ফুলকার সাহায্যে। বইয়ে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইলিশ মাছ এবং আরও একটা এক্সাম্পল দেওয়া আছে সি হর্স। এটার নাম কেন সি হর্স হয়েছে দেখো, ঘোড়া যখন উপরে কি বলে, তোমরা অনেক মুভিতে দেখছো যে যুদ্ধের ময়দানে দৌড় শুরু করে, তখন হচ্ছে এরকম উপরে লাফ দিয়ে পাটা সামনে দিয়ে তারপর হচ্ছে একটা চি টাইপের শব্দ করে। সো এটাকে অনেকটা ওই রকম দেখায়, এই জন্য এটার নাম হচ্ছে সি হর্স। সো এই পর্বটা আশা করি তোমরা ভুলবা না, কারণ হচ্ছে এই পর্বের 2টা প্রাণী তোমাদের পরিচিত, ইলিশ মাছ এবং সি হর্স। ইলিশ মাছের সাথে তোমরা হচ্ছে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি রিলেট করতে পারো বা লিঙ্ক করতে পারো মস্তিষ্কের সাথে, তাহলে হচ্ছে তোমাদের আশা করি তোমরা ভুলবা না এটা। এরপর হচ্ছে উভচর বা এমফিবিয়া। এই দেখো খুবই বিদঘুটে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা যারা গ্রামে থাকো তারা অনেকেই দেখছো এটা। এটা হচ্ছে ব্যাঙের যে ছোট ছানা, যেটা কে বলে ব্যাঙাচি বলে, ওদের ছবি। উভচর মানে কি? উভচর মানে তোমরা সবাই জানো যে জীবনের একটা পর্যায়ে হচ্ছে পানিতে থাকে এবং তারপর একটা সার্টেন পিরিয়ড পর হচ্ছে তারা ডাঙায় বসবাস করে। যেমন ব্যাঙ প্রথমে পানিতে থাকে, তারপর হচ্ছে ডাঙায় থাকে, বা পানিতে এবং ডাঙায় উভয় জায়গায় থাকে পরবর্তী লাইফে। সো সংজ্ঞাটা কি দেওয়া আছে, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো, পানিতে মাছের মতো থাকে এবং বিশেষ করে ফুলকার সাহায্যে শাসন কার্য চালায় প্রথম জীবনে, লাইফের প্রথম পর্যায়ে, এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে, তখন অনেক ক্ষেত্রে অনেকেই হচ্ছে ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়। এরা হচ্ছে উভচর বা এমফিবিয়া। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে ব্যাঙ। সো সাধারণ বৈশিষ্ট্য কি? সাধারণ বৈশিষ্ট্যটা এটাও তোমরা রিলেট করতে পারবা, বিকজ এটাও তোমাদের পরিচিত। সাধারণ বৈশিষ্ট্য 1 নম্বরে দেওয়া আছে কি ওইতে, যে দেহ ত্বক আইসবিহীন, ব্যাঙের ত্বক তো আইসবিহীন, সেটা তো সবাই তোমরা জানো। তারপর হচ্ছে ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। আমরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী বা কি বলে গরম রক্তের প্রাণী, আর হচ্ছে ব্যাঙ হচ্ছে শীতল রক্তের প্রাণী। তারপরে অ্যাট লাস্ট হচ্ছে পানিতে ডিম পারে এবং জীবনচক্রের একটা পর্যায়ে হচ্ছে ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ হিসেবে কি দেওয়া আছে, ব্যাঙ, এই যে খুব সুন্দর কিছু ছবি দেওয়া আছে, সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ, এই টাইপের জিনিসপত্রের ছবি দেওয়া আছে। সো আরও একটা ছবি দেওয়া আছে, কিউট না অনেক? এই তো কতগুলো দিছে। উপরে একটা প্রজাপতি দেওয়া আছে, এইটাই কিন্তু হচ্ছে এই উভচর বা এমফিবিয়ার ভিতর না। এইখানে এই ছবির ব্যাঙটা হচ্ছে এই এমফিবিয়া পর্বের প্রাণী। ও আরও আছে, এই আরেকটা আছে, এটাই হচ্ছে লাস্ট। এবং এরপর হচ্ছে সরীসৃপ বা রেপটিলিয়া। এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত বুকে ভর করে চলে। এই একটু আগে যেটার কথা বলছিলাম, সাপ, টিকটিকি, এই টাইপের প্রাণীগুলো বা কুমির, এরা হচ্ছে সাধারণত বুকে ভর করে চলে। তারপর হচ্ছে ত্বক শুষ্ক ও আইসযুক্ত। তোমরা যারা গ্রামে থাকছো তারা হয়তো দেখবা যে সাপ হচ্ছে জীবনের একটা পর্যায়ে গিয়ে খোলস চেঞ্জ করে।
সো ওইটা যারা ধরছো, আমি জানি না কে কে ধরছো, আমার মতো খবিস কয়জন আছে আমি জানি না কয়জন ধরছো, বাট আমি ধরছি। ছোটবেলায় অন্য ধরনের ছিলাম, অনেক আকাম কুকাম করছি ছোটবেলায়, গ্রামে ছিলাম এবং লাইফের বেস্ট একটা টাইম কাটছে এখানে। যাই হোক, ত্বক হচ্ছে শুষ্ক এবং আইসযুক্ত। তারপর হচ্ছে 4 পায়ে 4টি করে নখযুক্ত আঙুল আছে। এটা হচ্ছে টিকটিকি বা কুমির এই টাইপের প্রাণীগুলোর কথা বলা হচ্ছে, সাপের কথা বলা হয়নি, বাট একটা সাধারণ বৈশিষ্ট্য ইন্ডিকেট করে এটা যে 4 পায়ে 4টি করে নখযুক্ত আঙুল থাকে। আমাদের মানুষের হচ্ছে 5টা আঙুল থাকে আর ওদের হচ্ছে 4টি করে আঙুল থাকে। এবং উদাহরণ হচ্ছে এই যে সাপ, তারপর হচ্ছে টিকটিকি, কুমির এই টাইপের প্রাণীগুলো। সো দেখো কি কিউট কিউট ছবি অ্যাড করছি তোমাদের জন্য, যাতে জীবনেও ভুলো না। জাস্ট মনে করো যে তোমার টেবিলের নিচে এরকম একটা সাপ বসে আছে। এই টাইপের সাপ নিয়ে ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা, এরা যখন হচ্ছে সবুজ কোনো গাছের উপর বসে থাকে তখন এদের দেখা যায় না, একেবারে গাছ পাতার সাথে মিশে থাকে। এবং এই টাইপের সাপগুলো অনেক বিষাক্ত হয়। আমি জানি না এইটা বিষাক্ত কিনা, বাট এই টাইপের সাপগুলো আমি দেখছি অনেক বিষাক্ত এবং অনেক শুনছি যে এই টাইপের সাপের কামড়ে হচ্ছে অনেক মানুষ মারা যায়। তোমরা যদি নদীর পাড়ে কখনো ঘুরতে যাও তখন নদীর পাড়ে গাছের সাথে অনেক সময় দেখবা যে এই টাইপের সাপ লেগে থাকে এবং মানে ডিটেক্টই করা যায় না যে ওরা আসলে সাপ, মানে ওখানে অন্য কিছু আছে, একেবারে পাতার সাথে লেগে থাকে। তারপরে আরেকটা ছবি দেওয়া আছে, এই যে এই দেখো জিহ্বা বের করে তোমাকে ভেঙচি কাটছে। এবং অ্যাট লাস্ট হচ্ছে আমাদের মহারাজা। এই তো কিউট না ছবিগুলো? সো আশা করি ভুলবা না এই ছবিগুলো। অনেকগুলো ছবি দেখালাম কারণ হচ্ছে বিদঘুটির ছবিগুলোর কারণে তোমাদের বৈশিষ্ট্যগুলো যদি মনে থাকে একটু। এরপর হচ্ছে পক্ষীকুল বা এভিস। তোমাদের মাথায় একটা জিনিস হয়তো আসছে যে ভাই প্রথম দিকের নামগুলো ইংলিশে ছিল, পরবর্তী নামগুলো বাংলা কেন হয়েছে? আমি আগেও বলছি, আবার বলতেছি, প্রথম দিকের নামগুলো হচ্ছে সরাসরি কোনো বাংলা পায় নাই বা বাংলা করতে পারে না, সরাসরি অনুবাদ করতে পারে না, এই জন্য হচ্ছে ওইগুলা ইংলিশ নামে দিছে এবং এগুলোর হচ্ছে বাংলা করতে পারছে এই জন্য বাংলা দিছে। যাই হোক, আমাদের ভাষা নিয়ে কাজ না, আমাদের হচ্ছে বিজ্ঞান নিয়ে কাজ। সো আমরা বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করি। সাধারণ বৈশিষ্ট্য কি লেখা আছে? দেহ পালক দ্বারা আবৃত। আশা করি এটাও তোমরা রিলেট করতে পারবা, বিকজ এটাও পরিচিত। প্রথম দিকের গুলার মতো অপরিচিত না একেবারে, যে কখনোই দেখো নাই, নামও শোনা নাই, এই টাইপের না। এগুলো সবগুলোই দেখছো এবং নাম শুনছো এবং প্রতিনিয়ত দেখো তোমরা। দেহ পালক দ্বারা আবৃত। পাখি তো অবশ্যই পালক দ্বারা আবৃত। এবং 2টি ডানা, 2টি পা, একটি চঞ্চু আছে। 2টি ডানা তো সবাই দেখছো, 2টি পা থাকে এবং চঞ্চু মানে হচ্ছে লেজ থাকে একটা। তারপর হচ্ছে ফুসফুসের সাথে বায়ুথলি থাকে এবং তার ফলে উঠতে পারে। যে পাখিগুলো উঠতে পারে এর অন্যতম একটা কারণ হচ্ছে ওদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এর ফলে ওরা খুব সহজে উঠতে পারে। তারপর হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। পাখি অবশ্যই আমাদের মতো উষ্ণ রক্তের প্রাণী এবং হচ্ছে হাড় শক্ত, হালকা ও ফাঁপা। এই যে আরো একটা কারণ, এর কারণে হচ্ছে পাখি উঠতে পারে, হাড় হচ্ছে হালকা এবং ফাঁপা। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই যে কাউয়া, মানে সরি কাক, এই যে কাক। তারপর হচ্ছে এটা কি পাখি? আই ডোন্ট নো। তারপর এটা হচ্ছে মাছরাঙা, এটা হচ্ছে চড়ুই পাখি। এটা কি বলে? এটা কোন পাখি? আই ডোন্ট নো। সো ওভারঅল এক্সাম্পল কি দেখতে পারি? কাক, দোয়েল, হাঁস, এই টাইপের এক্সাম্পলগুলো বইতে দেওয়া আছে। 2-1টা মনে রাখলেই হবে, বাট বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, কারণ ইন্টার পর্যন্ত লাগবে এটা। এরপর হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। এ পর্বে সাধারণ বৈশিষ্ট্য কি দেওয়া আছে? দেহ লোমে আবৃত থাকে। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ পর্বের প্রাণীগুলা, মানে পৃথিবীর সবচেয়ে খারাপ প্রাণীগুলো হচ্ছে এই পর্বের, মানে এই পর্বের অন্তর্গত। আমি একটু পরেই দেখাইতেছি খারাপ কাকে বলছি। সো দেহ হচ্ছে লোমে আবৃত। আমি আগে একটা এক্সাম্পল বলি, তাহলে তো মনে রাখতে পারবা। হচ্ছে বাঘ হচ্ছে এই পর্বের প্রাণী, স্তন্যপায়ী পর্বের প্রাণী। এদের দেহ হচ্ছে লোমে আবৃত থাকে। ব্যতিক্রম স্তন্যপায়ী ছাড়া প্রায় সবাই হচ্ছে সন্তান প্রসব করে, মানে কিছু ব্যতিক্রম আছে, এরা ছাড়া প্রায় সবাই সন্তান প্রসব করে, মানে হচ্ছে মায়ের পেটের ভিতর সন্তান তৈরি হয় এবং সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সন্তান আকারে বের হয়, হচ্ছে ডিম আকারে বা অন্য কিছু আকারে বের। এবং উষ্ণ রক্তের প্রাণী, বাঘ, হরিণ, ছাগল এগুলো সবই উষ্ণ রক্তের প্রাণী। এবং চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। এবং শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এই যে মাতৃদুগ্ধ পান করে বড় হয়, এই জন্য এটার নাম হচ্ছে স্তন্যপায়ী। স্তন মানে হচ্ছে দুধ, যেটা মায়ের দুধ পান করে বড় হয় শিশুরা, এই জন্য এদের নাম হচ্ছে স্তন্যপায়ী। এবং অ্যাটলাস দেওয়া আছে হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এতগুলো এক্সাম্পল দেখার পর তোমরা অবশ্যই রিলেট করতে পারতেছো এইটা হচ্ছে কোন পর্ব। মানুষ যেই পর্বে থাকে সেই পর্বটা। দেহ লোমে আবৃত। আমাদের সারা দেহে অবশ্যই সবার লোম আছে। কিছু মানুষের তো দেখা যায়, কিছু মানুষের তো দেখা যায় না। তোমরা যারা ক্লাস 8 আছো তারা হচ্ছে অধিকাংশই বয়সন্ধিকালে আছে এবং তোমাদের গায়ে যেহেতু পরিবর্তনগুলো হচ্ছে, গায়ে লোম উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সারা শরীরে লোম আছে। এবং ব্যতিক্রম কিছু স্তন্যপায়ী ছাড়া প্রায় সবাই সন্তান প্রসব করে। মানুষ তো সন্তান প্রসব করে, উষ্ণ রক্তের প্রাণী। আমাদের বডির রক্ত বা ব্লাড গরম, এটা তো সবাই জানো। তারপর হচ্ছে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। আমাদের চোয়ালে অনেকগুলো দাঁত থাকে, 36টা দাঁত থাকে, তাই না?
36টা না, হ্যাঁ 36টাই তো দাঁত থাকে। তারপর হচ্ছে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, আমরা সবাই দুধ পান করে বড় হয়, এবং হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের এই যে হিউম্যান হার্ট যেটা, এটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা হচ্ছে ব্লাড পাম্প করে। ক্লাস 9-10 তোমাদের আছে এবং ইন্টারমিডিয়েটে বিস্তারিত আছে এই বিষয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কি উট, তারপর হচ্ছে এই যে মহারাজা, তারপর কি এই তো রয়্যাল বেঙ্গল টাইগার। বনের বাঘ, বনের রাজা কাকে বলে? সিংহকে না বাঘকে? জানি না, মনে নেই সত্যি। তারপর হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ প্রাণী মানুষ। কই মানুষের এক্সাম্পল তো নাই। যাই হোক, মানুষ হচ্ছে এই পর্বের প্রাণী। সো ওভারঅল যদি আমি একটু সামারি করার চেষ্টা করি সবকিছুকে, কর্ডাটা পর্বকে 3টে উপপর্বে ভাগ করা হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা উপপর্বটাকে আবার হচ্ছে 7টা শ্রেণীতে ভাগ করা হয়, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। সাইক্লোস্টোমাটা পর্ব হচ্ছে এই পর্বটা লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, এবং এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত, ফুলগাছের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণ হচ্ছে এইটা পেট্রোমাইজন। তারপর হচ্ছে কন্ড্রিকথিস, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে হাতুড়ি মাছ। এ পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত এবং মাথার 2 পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং কানকো থাকে না। এরপর হচ্ছে অস্টিকথিস, যেটা হচ্ছে আমাদের ইলিশ মাছের পর্ব। অধিকাংশ স্বাদু পানির মাছ, দেহে সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত এবং মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়। উদাহরণ হচ্ছে ইলিশ মাছ এবং সি হর্স। এবং উভচর পর্ব হচ্ছে ব্যাং যেই পর্বটায় থাকে সেটা। এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো এবং বিশেষ করে ফুলকার সাথে শাসনকার্য শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারা হচ্ছে উভচর। সাধারণ বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে দেহ ত্বক আইসবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী। এরপর হচ্ছে পানিতে ডিম পারে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচির দশা দেখা যায়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই যে ব্যাঙগুলা, অনেকগুলো ফটো অ্যাড করা আছে। এরপর হচ্ছে সরীসৃপ বা রেপটিলিয়া। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক ও আঁশযুক্ত, 4 পায়ে 4টি করে নখযুক্ত আঙুল আছে। উদাহরণ হচ্ছে এই যে সাপ এবং কুমির, টিকটিকি, এই টাইপের প্রাণীগুলো। তারপর হচ্ছে এভিস বা পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত, 2টি ডানা, 2টি পা, 1টি চঞ্চু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় তারা সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা ও ফাঁপা। উদাহরণ হচ্ছে এই যে কাক, কোয়েল, শ্যামার, টিয়ার, যত পাখি আছে আমরা আশেপাশে দেখি, সাধারণত সবগুলো হচ্ছে এই পর্বের প্রাণী। এরপর হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। আমাদের মানুষদের যেই পর্বটা সেটা দেহ লোমে আবৃত থাকে। ব্যতিক্রম কিছু স্তন্যপায়ী ছাড়া প্রায় সবাই সন্তান প্রসব করে। এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় এবং হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ হচ্ছে কি? উদাহরণ হচ্ছে বাঘ, উট, সিংহ, মানুষ, এই টাইপের প্রাণীগুলো। সো দ্যাটস অল ফর টুডে। এই পর্যন্তই ছিল আজকের স্লাইডে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এতে আসলে বোঝানোর চেয়ে তোমাদের মনে রাখতে হবে বেশি। আর তোমরা যারা আগেও বলছি, আবার বলছি, তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কারণ হচ্ছে তোমরা তো এখনই মেডিকেলে পরীক্ষা দিবে না, মেডিকেলে পরীক্ষা দেবা হচ্ছে কত আর 4-5 বছর পর। বাট এখান থেকে যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার না করে যাও, খুব ভালো ধরনের সমস্যায় পড়বে। এই কথাটা আমি বলতে বলতে তোমাদের কান ঝালাপালা করে ফেলছি। আবারও বলছি, ভালোভাবে এখান থেকে বেসিক ক্লিয়ার করে যেতে হবে এবং প্রত্যেকটা জিনিস মনে রাখার চেষ্টা করতে হবে এখানে। কারণ ক্লাস 8-এর বইয়ের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, একটা লাইন স্কিপ করার সুযোগ নেই। সো ভালোভাবে পড়তে হবে এইটুকু। আর একটা কথা, আমি বিদ্যাসাগর না, আমার পড়ানোর ভিতর অবশ্যই ভুল থাকতে পারে। আমি যেহেতু মানুষ, অবশ্যই ভুল আছে। সো কোনো ধরনের ভুল পেলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের গ্রুপ আছে, গ্রুপগুলোতে তোমরা পোস্ট করে জানাতে পারো। আর কোনো ধরনের সমস্যা থাকলে সেটাও আমাকে জানাতে পারো। আমি সময় পেলে অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কিছু বলার নাই। আর হচ্ছে ভালোভাবে পড়াশোনা করতে হবে, এইটুকুই তোমাদের কাছে, এইটুকুই চাওয়া। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।